হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? একটু কমেন্ট বক্সে জানাও তো কে কেমন আছো? আগে একটু তোমাদের খোঁজ খবর নিয়ে নিই, তারপরে পড়াশোনা শুরু করা যাবে। বাব্বাহ! আজকে শনিবার, বুঝতে পেরেছো? কিন্তু এই ঢাকা শহর এমন একটা শহর, এখানে মানে কোনো কিছুর মানে নিয়ম অনুযায়ী এখানে কিছু হয় না। আজকে একেবারে জ্যাম হওয়ার কথা না, কিন্তু রাস্তায় আজকে অনেক জ্যাম। জেলা শহর এবং উপজেলা শহর হচ্ছে সবচেয়ে ভালো বসবাসের জন্য, বুঝতে পেরেছো ভাইরা? ওকে। আহ রাফসান বারবার প্রশ্ন করছো, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে? ভাই ওইটা যে লাস্ট ক্লাসে বুঝাই দিলাম তো। বিশ, শো, বিদ, দা, লয়, এই যে পাঁচটা। তো যাই হোক, অনেকে সালাম দিচ্ছ। আহ ওয়ালাইকুম আসসালাম। আহ আদাব দিয়েছো, অনেকে আদাব। এখন কথা হচ্ছে যে আহ কি বলবো আর, তোমরা মাত্র কলেজ লাইফ শুরু করেছো, তাই না? তো কলেজ লাইফের শুরুতে দেখবা যে তোমার মাথার মধ্যে অনেকে অনেক কিছু ঢুকাবে। এই পড়া লাগবে না, তাই পড়া লাগবে না, এটা দুদিন পরে পড়লে হবে, এ হবে, তা হবে। তো এই কথাগুলো শোনো, তুমি অনেক কথা শুনবা, কিন্তু সব কথা এখন মাথার মধ্যে ঢুকাবা না। যেমন তোমরা মনে হয় কলেজে উঠতে না উঠতেই শুনতে পেয়েছো যে এবছর বোর্ড পরীক্ষায় কিন্তু বাংলা, ইংলিশ এবং আইসিটিতে সবচেয়ে রেজাল্ট খারাপ করেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে দৌড়াতে দৌড়াতে ছেলেমেয়ের মোটামুটি একেবারে জীবন শেষ। সেগুলো ভালো ঠিকই হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে যেয়ে দেখা গেল কি, যে একেবারে একেবারে সহজ সাবজেক্ট, যেগুলোকে কেউ সাবজেক্ট হিসেবে পাত্তাই দেয় না, সেই সাবজেক্টগুলোর কারণে শেষ পর্যন্ত কারো এ প্লাস মিস হয়েছে, কারো গোল্ডেন এ প্লাস মিস হয়েছে, আরো কত কিছু। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সহজ সাবজেক্ট মনে করে যে আমি পড়াশোনা করব না, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হতে পারে সহজ সাবজেক্ট, কিন্তু বিষয়টা এমন না যে পরীক্ষার আগের দিন পড়ে আমি এখানে এ প্লাস পাবো। এটা বাস্তবে এত সহজও না। বুঝতে পেরেছো? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সহজ সাবজেক্ট ঠিক আছে, কিন্তু সহজ বলে একেবারে ফেলে দেওয়া যাবে না। আরেকটা কথা হচ্ছে যে এই সাবজেক্টগুলো অল্প একটু সময় দিলেই কিন্তু এখানে ভাই অনেক অনেক ভালো করা যায়। তো যেহেতু ভাই এখানে অল্প সময় দিয়ে অনেক ভালো করা যায়, আমার মনে হয় এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই, বা এত চাপ নেওয়ার কিছু নাই। বরং তুমি একটু চিন্তা ভাবনা করো যে কিভাবে অল্প সময় দিয়ে এই জায়গাটা থেকে ভালো রিকভার করা যায়। তো গতদিন ক্লাসটা আমি নিয়েছিলাম তোমাদের একেবারে বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস, এবং আমি খেয়াল করে দেখো, আমি কিন্তু একেবারে প্রথম ক্লাসে আমি যেটা করিয়েছিলাম, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা রয়েছে, আমি কিন্তু একেবারে শুরুতে কিন্তু সেই সিলেবাসটা তোমাদের দেখিয়েছিলাম। তো প্রথম দিন ক্লাসে যারা ছিলে, আমার মনে হয় ম্যাক্সিমামই তোমরা ছিলে, যারা প্রথম দিন ক্লাসে ছিলে তোমরা দেখেছো যে আসলে আমি প্রথম দিন ক্লাসে এই ব্যাকরণ 30 নম্বর নিয়ে তোমাদের দেখিয়েছিলাম, এবং কোথা থেকে কোন কোন প্রশ্ন আসে সেটা কিন্তু আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। তো যারা প্রথম ক্লাসে ছিলে বা ছিলে না, কোনো সমস্যা নেই, তুমি আর একবার একটু শেষবারের মতো একটু দেখে নাও। আমি হয়তো এটা আর পরবর্তী ক্লাস থেকে আর দেখাবো না। আহ আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে। আপনি বাংলা দ্বিতীয় পত্রে 100 নম্বর বরাদ্দ রয়েছে আপনার জন্য, এবং এই 100 নম্বর
বাংলা দ্বিতীয় পত্রের যে বিভক্ত, এই 100 নম্বরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে নির্মিতি বা লিখিত অংশ। তো ব্যাকরণ অংশের যে 30 নম্বর রয়েছে, এই 30 নম্বর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 30 নম্বর হচ্ছে 6টা প্রশ্নে বিভক্ত। 6টা প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রশ্নের নাম্বার বরাদ্দ হচ্ছে 5। অর্থাৎ দিন শেষে ব্যাকরণ থেকে আপনাকে 30 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে। এবং এই 30 নম্বর অর্থাৎ এই 6 আইটেমের প্রশ্নের মধ্যে আপনি একেবারে শুরুতেই যে প্রশ্নটা পেয়ে যাবেন সেটা হচ্ছে উচ্চারণ। তারপরে 2 নাম্বার প্রশ্নে আপনি পেয়ে যাবেন বানান। তারপরে আপনি পেয়ে যাবেন শব্দ শ্রেণী বা শব্দ। 4 নাম্বার প্রশ্নে যেয়ে আপনি সমাস, প্রত্যয় এবং উপসর্গ, এই 3টা জায়গা থেকে 2টা প্রশ্ন পাবেন। 2টা থেকে আপনাকে একটা প্রশ্ন উত্তর করতে হবে। এটার পাশাপাশি 5 নাম্বার প্রশ্নে যেয়ে আপনি হচ্ছে বাক্য থেকে প্রশ্ন পেয়ে যাবেন এবং 6 নাম্বার প্রশ্নে যেয়ে আপনি পাবেন হচ্ছে প্রয়োগ, অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ, যাই আমরা বলি না কেন। অর্থাৎ আমি আবারও বলছি, 6টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নে 5 এবং 5 গুণ 6 30 নম্বর আমাকে ব্যাকরণ থেকে উত্তর করতে হবে। এবং আমি যে কথাটা গতদিন ক্লাসে বলেছিলাম আরেকবার বলছি, আপনারা একটু আমার উপর ভরসা রাখুন, একটু আস্থা রাখুন। আমরা আশা করি 30-এ 30 পাবো। এখন প্রথম ক্লাস একেবারে আমরা চ্যাপ্টার ধরে, ধরে আগাচ্ছি ভাইয়া। উচ্চারণের ক্লাসটা হয়তোবা তোমার একটু হলেও বিরক্তি লাগতে পারে। কারণ উচ্চারণের মধ্যে কোনো রসকস নেই। ঠিক আছে? এই যে মাহিয়া বলছে যে ভাইয়া সমাস অনেক কঠিন লাগে। ভাইয়া টেনশন নিও না। সমাস হচ্ছে মাত্র আমরা 2টা ক্লাসে আমরা আশা করছি সমাস পুরোটাই শেষ করব। এবং এটা যে শুধু আমি শেষ করব তা না, তোমরাও সমাসে বস হয়ে যাবা। সো এটার জন্য একটু সময় দিতে হবে। বুঝতে পেরেছ? প্রথমে উচ্চারণের যে টপিকটা নিয়ে আমরা শুরু করেছি গতদিন ক্লাস, আজকে আমরা উচ্চারণের উপর আরেকটা ক্লাস করব। এবং আমি জানি উচ্চারণের মধ্যে কোনো মজা নাই। ঠিক আছে? এবং উচ্চারণের মধ্যে কিন্তু আসলে কোনো ইন্টারেস্ট আমরা পাই না। কিন্তু তারপরেও ভাই উচ্চারণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আমাকে উত্তর করতে হবে। আমার কোন টপিক পড়তে ভালো লাগলো কি না লাগলো এটা বিষয় না। বিষয় হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসলে যেন আমি স্মার্টলি উত্তর করতে পারি। ওকে? থ্যাংক ইউ। তাহলে আমি কিন্তু ভাই গতদিন ক্লাসে ব্যাকরণ থেকে যে 30 নম্বরের প্রশ্ন আসছে এটাও দেখিয়েছি। আজকে আরেকবার দেখিয়ে দিলাম। এবং তোমরা যদি মনে করো, তোমরা যদি মনে করে থাকো যে ভাই এই জায়গাটা এখনো ক্লিয়ার না, তোমরা যদি চাও আমি জাস্ট তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও কিন্তু রাখতে পারো। ঠিক আছে? সো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবং আমার মনে হয় যে মোটামুটি তোমার ব্যাকরণের কোন, কোন আইটেম থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এটা নিয়ে তোমার একটা আসলে সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে। এবার দেখো ব্যাকরণ নিয়ে আমি তো গতদিন ক্লাসে দেখিয়েছি, আজকেও একটু দেখালাম। এবার দেখো আজকে আমি তোমাকে ফর দ্য ফার্স্ট টাইম যারা একেবারেই এখনো পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রের যে লিখিত অংশ থেকে বা নির্মিত অংশ থেকে যে 70 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে, সেই 70 নম্বরের প্রশ্নটা কেমন প্রশ্ন আসে সেটা আমি এখন তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো 7 নাম্বার যে প্রশ্নটা আসছে, এই 7 নাম্বার প্রশ্নটা দিকে একটু তাকিয়ে দেখো। প্রশ্নটা এসেছে পারিভাষিক শব্দ থেকে অথবা অনুবাদ থেকে। পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? একেবারে সহজ কথা যদি এক কথায় বলি, তোমরা জাস্ট 15টা ইংরেজি শব্দ তোমার থাকবে। সেই 15টা থেকে তোমাকে 10টা শব্দের বাংলা অর্থ করে লিখতে হবে। তাহলে এই যে ইংরেজি থেকে বাংলায় তুমি রূপান্তর করে 10টা শব্দ লিখলে, এই 10টা শব্দে নাম্বার রয়েছে 10।
আমি এটা নিয়ে ডিটেলস কথা বলবো না, এগুলো নিয়ে আমরা অনেক ক্লাস করব, অনেক কিছু করব, সো ডোন্ট ওয়ারি। তো পারিভাষিক শব্দ থেকে যদি ভাই তুমি পরীক্ষায় উত্তর না করো, তোমাকে উত্তর করতে হবে অনুবাদ থেকে। অনুবাদের ইংরেজি হচ্ছে ট্রান্সলেশন। সাধারণত দেখা যায় ইংরেজি বাক্য থাকে বা ইংরেজি একটা প্যাসেজ থাকে, সেই ইংরেজি প্যাসেজের বাংলা তোমাকে লিখতে বলা হয়। তো দেখা গেল তোমাদের সময় বাংলা প্যাসেজ থাকলো, তোমার সেটা ইংরেজিও লেখা লাগতে পারে। তবে আমার মনে হয় না, যেহেতু আমরা বাংলা পরীক্ষা দিতে যাব, বাংলা পরীক্ষা দিতে যে আমার মনে হয় ইংরেজি অত কিছু লেখা লাগবে না। পরীক্ষায় সাধারণত দেখা যায় ইংরেজি একটা প্যাসেজ থাকে, ওই ইংরেজি প্যাসেজের বাংলাটা তোমাকে লিখতে বলা হয়। তো সহজ কথায় আমি যদি বলি, এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে তুমি হচ্ছে 2টা কোশ্চেন ফেস করবা, একটা হচ্ছে পারিভাষিক শব্দ আর একটা হচ্ছে অনুবাদ। এই 2টার থেকে ভাই তোমাকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। মিস্টার আলভিন হাসান অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করছেন আমাকে, আমি জানি না কি প্রশ্ন আপনি এটা করছেন, যে ইঞ্জিনিয়ারিং করার জন্য স্যার কি বুয়েট রুয়েট চুয়েট কুয়েট ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়লে বিদেশে জব করা যায় না? অবশ্যই করা যায়। আপনার যদি যোগ্যতা থাকে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেয়ে জব করতে পারেন। এখন পৃথিবী হচ্ছে ভাই যোগ্যতার যুগ। আপনার যোগ্যতা থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে যেয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আর যদি যোগ্যতা না থাকে, বিশ্বাস করেন বাংলাদেশেও আপনি কোনো জব পাবেন না। আমার এরকম অনেক বন্ধু আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়ে এখন বেকার বসে আছে। আবার আমার এরকম অনেক বন্ধু আছে যারা কোনো মতে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে এখন বড় বড় বিসিএস ক্যাডার। আমি অনেকগুলো বিসিএস পরীক্ষা দিয়েছি, আমি ক্যাডার হতে পারিনি। তো জীবন চলে যায়, ডোন্ট ওয়ারি। এত চাপ নিয়েন না, এত তাড়াতাড়ি এত টেনশন করলে তো হবে না। আমি আপনাদের প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম, আপনি এখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছেন, আপনার এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ইন্টারমিডিয়েট লেভেলের একাডেমিক পড়াশোনা নিয়ে। আপনি যদি ইন্টারের রেজাল্ট ভালো না করতে পারেন, ইন্টারের ফাউন্ডেশন ঠিক না করতে পারেন, আপনি অ্যাডমিশন টেস্টে চান্সই পাবেন না। সোজা কথা। আমি একটু সোজাসাপটা কথা বলি, আপনারা জানেন অন্য অনেক টিচার আছে ক্লাস অনেক রংচং মাখায় কথা বলে, চাপাবাজি করে, বিভিন্ন ধরনের আলতু ফালতু গল্প করে, আমি এগুলোর মধ্যে নাই। আপনারা যারা ইতিপূর্বে আমার ক্লাস করেছেন একাডেমিক লাইনে, জানেন যে ভাইয়া যেটুকু পড়ায় একেবারে আস্তে আস্তে পড়ায়, বাট পড়ার মধ্যে থাকে। তো এই কথাটাই বলতে চাচ্ছি যে ভাই আরেকবার বলছি কি ভাইয়া, আমি এ পর্যন্ত আমার লাইফে কোনো স্টুডেন্ট দেখিনি যে একাডেমিক পড়াশোনা ভালো না করে অ্যাডমিশন টেস্টে যে ফাটা দিয়ে আসছে, এবং স্পেশালি ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা। ইন্টারমিডিয়েট লেভেলের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বই থেকেই আপনার অ্যাডমিশন টেস্টে সকল প্রশ্ন আসবে, এই বাংলা থেকে প্রশ্ন আসবে, এই ইংলিশ থেকে আসবে। তাহলে ভাইয়া আমার কথা হচ্ছে, তুমি যদি এখন কষ্ট করে এই সাবজেক্টগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো, একটু ভালোভাবে পড়তে পারো, তাহলে তোমার কিন্তু অ্যাডমিশনের সময় আর কষ্ট করা লাগবে না। আমি এই কথাটা কাউকে বোঝাতে পারি না যে অ্যাডমিশন ভাই এখন না, এখন হচ্ছে একাডেমিক পড়াশোনা ভালোভাবে করা। অ্যাডমিশন টেস্টে 3 থেকে 4 মাস সময় পাওয়া যায়। সত্যি কথা বলতে দৌড়াতে দৌড়াতে বুঝতে বুঝতে 1-1.5 মাস চলে যায়। কিন্তু যাদের এই একাডেমিক পড়াশোনা ভালো থাকে তারা অনেক 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 ভালো করতে পারে। আর ওই আলভিন যে প্রশ্নটা করেছিল সেখান থেকে কথাটা আসলো ভাইয়া, এখন যুগ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। তোমার যোগ্যতা থাকলে পৃথিবীর সব জায়গায় যেয়ে তুমি সবকিছু করতে পারবে, আর যোগ্যতা না থাকলে বিশ্বাস করো বাংলাদেশেও কিছু করা অনেক কঠিন। হুম, যাই হোক, থ্যাংক ইউ, ভালো প্রশ্ন করেছিলে, বুঝিয়ে দিলাম সবাইকে। সো ফোকাস অন ইউর একাডেমিক স্টাডিজ, নট ইউর অ্যাডমিশন। If you just focus your admission test just now, I can ensure you that you will not be able to get yourself admitted into any reputed or popular public universities in Bangladesh. Clear? বুঝতে পারছো? ওকে। সো নির্মিতি অংশে 70 নম্বরের প্রশ্ন আসবে। 70 নম্বরের মধ্যে একেবারে 7 নম্বর প্রশ্ন আসবে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ থেকে। দুইটার থেকে তোমাকে যে কোনো একটা উত্তর করতে হবে। আমার ব্যক্তিগত পরামর্শ, তুমি শুনতে পারো নাও শুনতে পারো, আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি এখান থেকে উত্তর করবেন পারিভাষিক শব্দ থেকে। এটা আপনি 2 দিন পরে কোশ্চেন অ্যানালাইসিস করবেন, করলে বুঝতে পারবেন যে ভাইয়া যে পরামর্শটা দিয়েছিল এটা ভালো না খারাপ। আমার সাথে তো আর আপনাদের শত্রুতার সম্পর্ক না, আমি যেটা বলছি অ্যাবসলিউট। পারিভাষিক শব্দে 10টা শব্দের ইংরেজি শব্দের বাংলা লিখবা 10-এ 10। কোনো টিচারের ক্ষমতা নেই ওখানে কলম দেওয়ার। কিন্তু আপনি অনুবাদ যত ভালো করে লিখে আসেন, কথার কথা আপনি 2টা বানান ভুল করছেন,
টিচার চাইলে আপনার 2টা নাম্বার কেটে নিতে পারে। আমি কি বোঝাতে পারছি? তো ভাইয়া ডোন্ট ওয়ারি, এগুলো নিয়ে আমি অনেক ক্লাস নিব, অনেক মানে যেটুকু দরকার। আমি এখানকার সাজেশন দিব পারিভাষিক শব্দ, যেটা ক্লাসে পড়াই দিব পরীক্ষায় যে পাবেন ওইটা, ওপেন চ্যালেঞ্জ। যেটা বলবো ওইটাই, ক্লাসে যেটা পড়াবো ওখান থেকে পরীক্ষা আসবে, চাপ নিয়েন না। কিন্তু অনুবাদ কোথা থেকে আসবে আমি বলতে পারবো না, সোজা কথা। অনুবাদ আপনি প্র্যাকটিস করবেন, পারবেন, আর না পারলেও সমস্যা নেই, পারিভাষিক শব্দ আপনাকে সাপোর্ট দিবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। 8 নম্বর প্রশ্ন কি আসছে? দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন থেকে ভাষণ অথবা প্রতিবেদন। দিনলিপি লিখন অথবা প্রতিবেদন। আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে, পরামর্শ থাকবে, আপনি প্রতিবেদন থেকে উত্তর করবেন। কিছুদিন পরই বলবেন যে ভাইয়া প্রতিবেদন কঠিন লাগছে, জীবনে পড়িনি শুনিনি, ডোন্ট ওয়ারি, আমি বুঝাই দিব, সময় দিতে হবে। আজকে তো প্রতিবেদনের ক্লাস না, আমি কেন এখন প্রতিবেদন পড়াতে যাব? প্রতিবেদনের সময় আসুক, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখাই দিব, এই প্রতিবেদন বাবা এইভাবে পড়তে হয়, এইভাবে লিখতে হয়। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্নে আপনি পাবেন হচ্ছে বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা। মানে বৈদ্যুতিন চিঠি অর্থাৎ পত্র লিখন অথবা আবেদনপত্র, পত্র লিখন অথবা আবেদনপত্র। এখান থেকে একটা প্রশ্ন থাকবে আর বৈদ্যুতিন চিঠি থাকবে। আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, যদি পরীক্ষায় বৈদ্যুতিন চিঠি, ইংরেজিতে যেটাকে আমরা বলি ইমেইল বা ইলেকট্রনিক মেইল, পরীক্ষায় যদি আপনি দেখেন কোনো না কোনো ভাবে আপনার পরীক্ষায় ইমেইল এসেছে, আমার রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই বৈদ্যুতিন চিঠি বা ইমেইল থেকে উত্তর করবেন। আমি কি আপনাকে বোঝাতে পারছি? থ্যাংক ইউ। এরপরে প্রশ্ন থাকবে হচ্ছে 9 নম্বর প্রশ্ন ছিল ওটা, 10 নম্বর প্রশ্ন থাকবে এটা ভাইয়া, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ থেকে। আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন তো ভাই, এগুলো কমন সেন্সের ব্যাপার। পরীক্ষায় দেখলেন সারাংশ কমন এসেছে, আবার ভাব সম্প্রসারণও কমন এসেছে, তুমি কোনটা লিখবা? আচ্ছা দেখি, আমি কমেন্ট বক্সে একটু অন করে দিই, দেখি তোমাদের মাথায় কেমন বুদ্ধি। এতক্ষণ তো আমি আমার বুদ্ধি তোমাদের সাথে শেয়ার করতেছি, তুমি আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো ছোট্ট ভাইয়েরা, পরীক্ষায় তুমি যে দেখলে সারাংশ কমন আসছে, ভাব সম্প্রসারণও কমন আসছে, তুমি কোনটা উত্তর করবা? বাহ, থ্যাংক ইউ, তোমাদের আসলে মাথায় অনেক বুদ্ধি শুদ্ধি হয়েছে। আরে ছেলে এখন আমার কলেজে পড়ে, মেয়ে কলেজে উঠছে, এখন একটু বুদ্ধি শুদ্ধি না হলে হবে? দেখেন, জীবনে একটু বুদ্ধি শুদ্ধি না থাকলে হবে না। অনেকে ভাববে কি ভাইয়া ভাব সম্প্রসারণ অনেক লিখলে মনে হয় নাম্বার অনেক বেশি পাওয়া যাবে। ভাইয়া বিশ্বাস করো, আমি তোমার বড় ভাই হিসেবে ফ্রাঙ্কলি বলছি, যদি পরীক্ষায় কমন আসে তুমি অবশ্যই সারাংশ লিখবা বা সারমর্ম, যেটা কমন আসে। আর যদি নিতান্তই দেখো যে ভাইয়া না আসলে সারাংশ সারমর্ম আমার পক্ষে উত্তর করা সম্ভব না, অনলি দেন ইউ ক্যান আনসার ফ্রম ভাব সম্প্রসারণ। ক্লিয়ার? সারাংশ সারমর্ম নিয়ে অনেক কথা ক্লাসে বলবো, কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যাবে, কিভাবে স্মার্টলি লেখা যায়, সব কিছু এটা নিয়ে কথা হবে। সো ডোন্ট ওয়ারি। এরপরে পরীক্ষায় 11 নম্বর প্রশ্ন আসবে কি, সংলাপ রচনা অথবা খুদে গল্প। আমার পরামর্শ থাকবে আপনি সংলাপ রচনা থেকে পরীক্ষায় উত্তর করবেন। সংলাপ রচনা বলতে কি বোঝায়? ইংরেজিতে আপনি যেটা পড়ে এসেছেন ডায়ালগ রাইটিং, ইংরেজিতে যেটাই ডায়ালগ, বাংলায় সেটাই হচ্ছে সংলাপ। তো আমার কথা হচ্ছে ভাইয়া, তোমরা ইংরেজিতে যদি ডায়ালগ লিখতে পারো তো বাংলায় কেন পারবা না? একেবারে সহজ। জাস্ট বিলিভ ইন ইয়োরসেলফ অ্যান্ড ডু ইয়োর অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিংলি। এরপরে আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব, একেবারে সর্বশেষ প্রশ্ন। পরীক্ষায় প্রশ্ন আসে প্রবন্ধ বা রচনা থেকে, 5টি অপশন থেকে সেখান থেকে একটি উত্তর করতে হয়। আমার উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমি 7 থেকে 8টা প্রবন্ধ বা রচনা দিয়ে দেবো, এখান থেকে একটা পরীক্ষায় বা 2টা পরীক্ষায় কমন থাকবে।
এখন সেই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে ভাইয়া। মাত্র আমরা ক্লাস শুরু করেছি। এখন তুমি যদি আমাকে বলো ভাই আমি হচ্ছে এইচএসসি 27 এ পরীক্ষা দিব, আমার এখনই রচনা সাজেশন দিয়ে দেন। এটা কি আসলে বাস্তবে সম্ভব? সম্ভব, বাট এটা অ্যাকসেপ্টেড না। এত প্রেশার নেওয়ার দরকার নেই বাবা। কুল থাকো, রিল্যাক্সে থাকো। সময় হলে তুমি সব পারবা। তাহলে ভাই দেখো, বাংলা দ্বিতীয় পত্রে আমি কিন্তু ফুল সিলেবাসটা তোমাকে স্পষ্ট দেখিয়ে দিলাম। আমি বেশ সময় নিয়ে দেখালাম, কেননা এটা তো ভাই প্রতিদিন আমি দেখাবো না। যেহেতু এখন তোমাদের এই ক্লাসটা একেবারে শুরুর দিকে, এই জন্য আমি একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে এটা দেখা দিলাম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ইভেন যদি তোমরা চাও এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যদি মনে করো আর কি, একটা ছবি তুলে রাখতে পারো, আর না হলেও দরকার নেই। বাজারে প্রচলিত প্রত্যেকটা বইয়ের শেষে তুমি যদি যে কোনো একটা বোর্ড কোশ্চেন সলভ করো বা অ্যানালাইসিস করো, তুমি দেখবা উত্তর পেয়ে যাবা। ওকে, সো নির্মিতি থেকে 70 নম্বরের এই নাম্বার নিয়ে ভাই তুমি একটু চাপ নিও না, এটা নিয়ে একটু প্রেশার নিও না, এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমি তোমাকে একটা খোলামেলা কথা বলি ভাই, তুমি ব্যাকরণ বা বাংলা দ্বিতীয় পত্রে 90 পাবে নাকি 85 পাবে নাকি 95 পাবে, ইট ইজ অলমোস্ট ডিপেন্ডেন্ট অন ইয়োর ব্যাকরণ 30 নম্বর, বাংলা ইংলিশ মিলাই বললাম। ব্যাকরণে 30-এ যদি তুমি 30 পাও, তুমি নির্মিতিতে এমনি 60-65 পাওয়া, এটা নিয়ে তুমি টেনশন নিও না। এখন তুমি ব্যাকরণে 30 পেলে, কথার কথা 60-এর সাথে 30 যোগ হয়ে গেল 90। আর যদি কথার কথা তুমি ব্যাকরণে পাও 25, তাহলে 60 আর 25 50। আর এই জন্য আমাদেরকে ব্যাকরণটা বেশি গুরুত্ব দিতে হবে। ইভেন ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ব্যাকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সো আজকে আমরা ব্যাকরণ নিয়ে গতদিন ক্লাসে শুরু করেছি, উচ্চারণ নিয়ে অনেক কথা বলেছি। আজকের ক্লাসে আমরা সেই উচ্চারণ নিয়ে আবার কথা বলব। ওকে, থ্যাংক ইউ। উচ্চারণ নিয়ে আমি বরাবরের মতো ক্লাসের শুরুতে, এটা নেক্সট যে কোনো ক্লাসে তোমরা দেখবা যে ভাইয়া তোমাদেরকে যে টপিকটা পড়াবে ওই টপিকের উপরে বিগত বছরে আসা যে কোনো একটা প্রশ্ন, অর্থাৎ নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে নেওয়া হবে। কেননা আমি জানি তোমরা অনেকেই, তোমাদের কাছে বই আছে, অনেকের কাছে বই নাই, অনেকে স্টিল নাও জানো না কোন প্রশ্ন কোন ভাবে আসে। তো এটার জন্য ভাই শুরুতে দেখতে হবে। দেখো, 1 নাম্বার প্রশ্নে উচ্চারণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং 1 নাম্বার প্রশ্নের এই যে ক নাম্বার অপশনটা থাকে, এই ক নাম্বার অপশনে যে কোনো 5টি নিয়ম তোমাকে লিখতে দেওয়া হয় উচ্চারণের উপর ভিত্তি করে, যে কোনো 5টা নিয়ম। এই যেমন আমি দেখতে পাচ্ছি, দেখো ঢাকা বোর্ড 2025 সালে, মানে একেবারে সর্বশেষ বছর আসা প্রশ্ন এটা, যে অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো। ওকে, তাহলে 5টা নিয়ম আসলো অধ্বনির উপর, আর এটার অথবা হিসেবে একটা প্রশ্ন আসলো যে এখানে 5টি শব্দের উচ্চারণ তোমাকে লিখতে হবে। সাধারণত 8টি শব্দ দেওয়া থাকবে, সেই 8টি শব্দের মধ্যে 5টা শব্দের উচ্চারণ তোমাকে লিখতে হবে। এখন আমি কমেন্ট বক্সটা 1 মিনিটের জন্য একটু ওপেন করে দিচ্ছি। তুমি আমাকে তোমার কমন সেন্স থেকে বলো তো, পরীক্ষায় মনে করো তোমার এই ক নাম্বারও অপশন আসছে, খ নাম্বারও কমন পড়ছো, দুটোই কমন আসছে, 100% কমন, তুমি কোনটার উত্তর করবা? দেখি তোমার মাথায় কেমন বুদ্ধি, তুমি তো কলেজে উঠছো। আমরা সবাই জানি যে কলেজে উঠলে ছেলেমেয়ের একটু বুদ্ধি শুদ্ধি খোলে। দেখি তোমার কেমন বুদ্ধি খুলছে, বলো। মনে করো দুটোই কমন আসছে এবং 100% তোমার কমন আসবে, তুমি কোনটা উত্তর করবা?
থ্যাংক ইউ। এতক্ষণ ভাবছিলাম কলেজে উঠছে আমার ছোট্ট বাচ্চা কাচ্চারা, এরা মনে হয় বুদ্ধি শুদ্ধি নাই, কিন্তু এখন মাত্র বুঝলাম যে বুদ্ধি শুদ্ধি আছে। থ্যাংক ইউ ভাইয়া। দেখো কিছু জিনিস আছে না, এগুলো নিজের কমন সেন্স কাজে লাগাতে হয়, এগুলো কেউ কাউরে বলে দিয়ে হয় না। দেখো তুমি এই নিয়ম থেকে সরাসরি লিখলে, একেবারে বই থেকে কপি পেস্ট করে দিছো। টিচার যদি চায় 5-এর মধ্যে তোমাকে 4 দিবে, তিনি কিন্তু পারেন, বা সর্বোচ্চ হলে তোমাকে 4.5 দিল, কিচ্ছু করার নাই। কিন্তু এই যে খ নাম্বার ভাই, এই খ নাম্বারে কোনো টিচারের সাধ্য নাই তুমি যদি 5-এ 5 পাও, একটা নাম্বার এখান থেকে কমানোর। এটা বলা যায় একেবারে ম্যাথের মতো নাম্বার ওঠে। এবং গতদিন ক্লাসে আমি কিন্তু বারবার তোমাদের দেখাচ্ছিলাম যে এটা এত সহজ উচ্চারণ, এটা লিখতে সর্বোচ্চ ভাই তোমার 5 মিনিট সময় লাগতে পারে। তাহলে তুমি কেন এটা লিখবা না? ওকে, সো যেহেতু এটা অনেক সহজ, আমরা অনেক সহজভাবে জানবো, পড়বো, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে, যদি কমন আসে, আমাদের টার্গেট থাকবে পরীক্ষায় আমরা খ নাম্বারটি উত্তর করব। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। এখন ভাই তোমার যদি মনে হয় যে ভাই ভাই আমাকে দিয়ে খ নাম্বার হবে না, আমি পারবো না, সেটা আলাদা বিষয়, তখন তুমি ক নাম্বার থেকে উত্তর করো। বাট আমার পার্সোনালি মনে হয় যে খ নাম্বার থেকে উত্তর করাটা কম্পারেটিভলি ভালো। ঠিক আছে, ওকে। তো চলো তাহলে আজকের ক্লাসে আমরা, গতদিন ক্লাসে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। আমরা গতদিন ক্লাসে উচ্চারণের বেশ কয়েকটা জায়গা নিয়ে কাজ করেছি। আজকের ক্লাসে আমরা দেখো উচ্চারণের বেশ কিছু জায়গা নিয়ে আবার কাজ করব। আমি আজকের ক্লাসে অ ধ্বনির উচ্চারণের প্রক্রিয়া দেখাবো, এ ধ্বনির উচ্চারণের নিয়ম দেখাবো, কিভাবে ব ফলা উচ্চারণ করা হয়, ম ফলা উচ্চারণ করা হয়, এটা দেখাবো। এবং আপনি রিল্যাক্সে থাকেন, কোনো নিয়ম আমরা মুখস্থ করব না। আমরা প্রথমে শব্দের উচ্চারণগুলো দেখব, তারপরে যদি পারি নিয়ম পড়ব, না পারলে ফেলা দেব, কোনো সমস্যা নেই। পারলে ভালো, না পারলে আরো ভালো, এত টেনশন করা যাবে না। ফারদিন হোসেন একটু আগে প্রশ্ন করেছেন, অনেকে প্রশ্ন করেছেন কোন বই কিনবো। বাবা এটা আমি গতদিন ক্লাসে বলেছিলাম, আরেকবার বলবো শেষের দিকে। আপাতত তুমি ক্লাসের মধ্যে থাকো। ক্লাসের শেষে 5 মিনিট সময় দিব, 5 মিনিটে এই প্রশ্ন করবা। তখন অন্ত অ এর উচ্চারণ কি? আচ্ছা, অন্ত অ বলতে কি বুঝায়? অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ, কোনো কিছুর শেষে বা কোনো কিছুর অন্তে, সেটাকে বলা হয় অন্ত অ। এবার ও বলতে চাচ্ছে তোমার কিচ্ছু বোঝার দরকার নেই ভাই, তুমি আজকে ক্লাস শেষে আমাকে মনে করো যে ক্লাস শেষে তোমার এক বন্ধুকে তুমি আজকে ক্লাস নিয়ে একটু বললে, জানিস আমি শিখতে পড়ি, এরকম একটা বড় ভাই আছে, এই কথা বলছে, যে কোনো একটা বিষয় নিয়ে বোঝার চেষ্টা করো। এই যে বড়, ব ডয় শূন্য র বলা হয় এটাকে। আমি গতদিন ক্লাসে আপনাদের একটা কথা বলেছিলাম না, যে কোনো ব্যঞ্জন বর্ণ হতে পারে ত, হতে পারে প, হতে পারে ম, যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকে? অদৃশ্য একটা অ থাকে। এই অটা দেখা যায় না, কিন্তু এখানে অ থাকে। ক্লিয়ার? এবার আমাদের মনে রাখতে হবে যে ভাইয়া বাংলা ভাষায় কিছু বিশেষণ পদ আছে যাদের শেষে ওই অ হয়ে যায়, অর্থাৎ এই যে ডয় শূন্য র, এটার সাথে কিন্তু একটা অ আছে। এই অটা হয়ে যাবে ও এর মতো। আচ্ছা, আমি ধরে নিলাম আমি এই নিয়ম পারি না, আমি বিশেষণ পদ চিনি না, আমি ছোট মানুষ, আমার দিয়ে ওসব হবে না, বিশেষণ পদটা যত কিছু জানার দরকার নেই। পরীক্ষায় প্রশ্ন এসেছে যে বড় শব্দের উচ্চারণ কোনটা?
তো একটু আগে যে আপনি আপনার দোস্তরে বলতেছিলেন যে আমাদের এক বড় ভাই এই কথাটা বলেছে, আমাদের এক ছোট ভাই এই কথাটা বলেছে, তাহলে একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো, আপনি যে তাকে বলছেন বড় ভাই, আপনি লেখেন এইটা, বাস্তবে আপনি উচ্চারণ এটা এরকম করেন কিনা? আপনি লিখেছেন এটা, কিন্তু আপনার উচ্চারণটা এরকম হয় কিনা? অবশ্যই আপনি তাই করেন। ছোট আপনি লিখছেন এটা, কিন্তু আপনি উচ্চারণ করছেন ছোট, টয় ওকারে টো। এটা খাট না, এটা খাটো, টয় ওকারে টো। যত মত তত পথ, যত, এই যে দেখেন টয় ওকারে তো। তো আমার কথা, আমি কিছুই জানি না গ্রামারের, আমার জানার কি দরকার? আমার তো ব্যাকরণবিদেও দরকার নেই। পরীক্ষায় প্রশ্ন আসছে, এইটার উচ্চারণ কি? তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো। তুমি যখন কারোর সাথে কথা বলো, বাস্তবে তুমি উচ্চারণটা কিন্তু এইরকমই করো। সো যেহেতু তুমি এইরকমই উচ্চারণ করো, পরীক্ষার খাতায় এটা লিখে দিয়ে আসবা, শেষ। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার দেখো, বই বলতে চাচ্ছে কি, আমাদের বইয়ের নিয়ম বলতে চাচ্ছে যে বাংলা ভাষায় কিছু বিশেষণ পদ আছে, এই বিশেষণ পদের শেষে অ হয়ে যায় ও। বিশেষণ কাকে বলে? আমরা ছোটবেলা থেকে পড়েছি না? বিশেষ্য বা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, পরিমাণ যে বুঝায়, সেই হচ্ছে বিশেষণ পদ। পড়েছি কিনা? পড়েছি। একটু খেয়াল করে দেখেন তো, ওই যে খাটো, ছোট, বড়, যত, যা খুশি, খেয়াল করে দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু কোনো না কোনো ভাবে কাউকে বিশেষায়িত করেছে। বড় ভাই, ভাইটা কেমন? বড়। ছোট বোন, বোনটা কেমন? ছোট। কথার কথা। তো এই শব্দগুলো বিশেষায়িত করেছে, দ্যাটস এটা বিশেষণ পদ। আর বিশেষণ পদের পরে পদ থাকলে সেটি সাধারণত ও হয়ে যায়। ক্লিয়ার? কোনো মুখস্থের মধ্যে আমরা যাব না, আমরা কমন সেন্স দিয়ে বসবো। 11 থেকে 18 পর্যন্ত এই সংখ্যাগুলোর শেষে আপনি যখনই উচ্চারণ করবেন, আপনি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো, 12, 13, 14, 15, 17, 18, খেয়াল করে দেখেন প্রত্যেকটার শেষে কিন্তু আপনার অটোমেটিক ভাবে ও চলে আসে। ও এসেছে, আপনি লিখে দেন, 5 এ 5 পেয়ে যান, শেষ। তাকে এই জায়গা থেকে সরানো দরকার, সরানো, সাঁতরানো শেখা দরকার। তাকে এখান থেকে, গ্রাম থেকে তাড়ানো দরকার। আমার একটু গাড়ি চালানো শেখা দরকার। এর মধ্যে আমার কিচ্ছু মুখস্থ করা দরকার নেই। ঠিক আছে? ওই আন প্রত্যয়টা, এসব নাটক বাদ। এগুলো লাইফে কোনো কাজে লাগবে না। কেটে দেন, ফেলায় দেন। সামনে যদি বই থাকে, যদি বইয়ের সাথে রুল মিলে যায়, রুল কেটে দেন। লাইফে কোনো কাজে লাগবে না এসব জিনিস। কোন শব্দের শেষে ত বা ইত প্রত্যয় যুক্ত হয়েছে, হতেই পারে। একটা শব্দের শেষে কি ত থাকতে পারে না? একটা শব্দের শেষে ইত থাকতে পারে না? আপনি সহজে মনে রাখবেন, কোন শব্দের শেষে যদি ত বা ইত থাকে, ওইটার উচ্চারণ সব সময় ও এর মতো হবে। চলিত। নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আপনি যখন উচ্চারণ করেন, আপনি কি বলেন চলিত রীতি নাকি চলিত রীতি? আমি তোমাকে দেখে প্রীত হলাম, আপনি কি বলেন আমি তোমাকে দেখে প্রীত হলাম? বলেন না। প্রীত। আপনি পরীক্ষিত খেলোয়াড়, আপনি উচ্চারণ কি করেন? পরীক্ষিত করেন না, আপনি কিন্তু উচ্চারণ করেন পরীক্ষিত। তাহলে ভাই, আমি যে বলি, মানে আমি না, আপনারা বলেন যে ভাইয়া উচ্চারণ কঠিন লাগে, বিরক্তি লাগে, এখানে বিরক্তির কিছু নাই।
আমার কাছে এই টপিকটা যখন আমি ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম দেখছি, আমি প্রথমে দেখে আমার কাছে এটা মানে খুবই হাসি লাগছে যে এটা একটা ফাজলামো টপিক ভাই। ইন্টারমিডিয়েট লেভেলে অন্তত এই টপিকটা স্টুডেন্টদের মানায় না। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। প্রীত শব্দের উচ্চারণ কি এই ইন্টার লেভেলে এসে আমাকে কেন শিখতে হবে? চলিত শব্দের উচ্চারণ ওইটা হয়, এটা কি ইন্টারে পড়ার জিনিস? এটা সর্বোচ্চ হলে ক্লাস 5 এ হতে পারে। আই এম সরি টু সে, আমার এভাবে আসলে অনলাইনে একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় বলা উচিত না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে কতটা মানে বিশ্রী, কতটা গোজামিল দেওয়া, এইগুলো হচ্ছে তার প্রমাণ। এটা এই ক্লাসে পড়ার জিনিস না, বিলিভ মি। বাট কি করার, পড়তে হচ্ছে। তোমাদের পরীক্ষা আছে, আমারও পড়াইতে হচ্ছে। বাট ইন্টার লেভেলে এটা যায় না। সর্বোচ্চ বানান পর্যন্ত হতে পারে। তোমাদের 2টা ক্লাস পরে আমরা বানান নিয়ে অনেক কথা বলবো, বানানে হাফেজ করে দিব। ইন্টার লেভেলে এসব কি ফাজলামো ছাড়া কিছু? তুমি বলো। বরং এটার থেকেও যদি তোমার এমন কিছু এখানে থাকতো যেটা তোমার ফাউন্ডেশন শক্তিশালী করছে, I think that would be much better for you. But nothing say. Let's move. তুমি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয়। খেয়াল করে দেখেন তো আপনি শেষে ও উচ্চারণ করেন কিনা। নির্ণয়, নির্ণয় বলতে পারেন। তোমাকে আজকের বিষয়টা নির্ণয় করতে হবে। আমরা যে বলি নির্ণয়, উচ্চারণটা ভুল। আজকে মনে রাখেন, শব্দের উচ্চারণটা হবে নির্ণয়। এখন আপনাকে একটা টেকনিক শিখাই দিই। আপনি আজকে জীবনে প্রথমবারের মতো জানলেন যে নির্ণয়ের বাস্তব উচ্চারণ হচ্ছে এটা। আপনি যখন বইটা পড়বেন, বইয়ে ওই জায়গাটায় দাগ দিয়ে রাখবেন যে আমি এটা আগে জানতাম না, আমি আগে পারতাম না, আজকে শিখেছি, আজকে জেনেছি। আমি বইয়ে মার্কিং করে রাখলাম। পরীক্ষার আগে আমি এটা পড়ে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার আমি জানি এখানে আপনি একটা কনফিউজিং জায়গা তৈরি হয়েছে। আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া, এই স্মরণীয় বানানে এখানে তো চন্দ্রবিন্দু দেখা যাচ্ছে, মুই কি করুম? আমার ব্যক্তিগত পরামর্শ, এই মুহূর্তে আপনার চন্দ্রবিন্দু মাথায় রাখার দরকার নেই। আপনি আগে দেখেন যে স্মরণীয় বানানে এই চন্দ্রবিন্দু বাদ দিয়ে বাকিটা আপনি পারেন কিনা। আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন যে স্মরণীয় বানানে আসলে আমরা যে উচ্চারণ করি স-র-নি-ও, সেক্ষেত্রে তালব্য স চলে আসে। তো আপনি আগে ওই জিনিসটা ঠিক করেন যে স্মরণীয় বানানে তালব্য স চলে আসছে, আপনি আগে এইটা ক্লিয়ার করেন। তারপরে ওই যে বলেছিলাম এই উচ্চারণটা আমার একটু কঠিন লাগছে, এখানে চন্দ্রবিন্দু ঝামেলা আছে, আপনি বইটা যখন পড়বেন ওইটার পাশে একটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, একটু মার্কিং করে রাখবেন। ভবিষ্যতে যখন পড়বেন এটাই আপনার কাজে আসবে, এটা আপনাকে সাপোর্ট দিবে। আমি কি ভাইয়া তোমাদেরকে বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। এখানে যে শব্দগুলো আছে, তোমার কি এই নিয়ম মুখস্থ করার দরকার আছে? তুমি আগে আমাকে বলো তো। তুমি জীবনে অনেক বিয়ের অনুষ্ঠানে গিয়েছ, সেখানে যে দেখবা যে এই শব্দটা লেখা থাকে বিবাহ, শুভ বিবাহ। তো এখন শুভ বানানটা হচ্ছে এই, আমাদের শুভ আছে, ফিজিক্স পড়ায় তোমাদের, অনেক ভালো ছেলে, ভদ্র মানুষ। এবার শুভর কাছে একদিন খেয়াল করবা তো, ওকে একদিন জিজ্ঞেস করবা যে শুভ ভাইয়া, আপনি তো অনেক ভালো ফিজিক্স পড়ান, বলেন তো আপনার নামের উচ্চারণ কি? এখন মনে করো যে সব জায়গায় এই যে শুভ আমরা কিন্তু এইভাবে লিখি, কিন্তু বাস্তবে যখন আমরা উচ্চারণটা করি, আমরা উচ্চারণটা এরকম করি না, শুভ। এটার জন্য আমার বই কেন পড়তে হবে ভাই? এটা তো আমি এমনি পারি। এই সব নিয়ম নাটকের মধ্যে আমি কেন যাব?
সব নাটক বাদ, কমন সেন্স। এবার বিবাহ আমি লিখেছি এটা, কিন্তু উচ্চারণ তো আমি করছি হো, বিবাহ। দেহ, মুড়ো, গাঢ়, একটা আকার মিস হয়েছে, ঠিক করে দিলাম। তো ভাইয়ারা এত পেইন নিও না, এত কঠিন হিসেবে নেওয়ার কিছু নাই, সহজ জিনিস, সহজভাবে নাও। এবার তোমার যদি একান্তই খুব নিয়ম পড়তে ইচ্ছা করে, এই কাটাকাটি কেটে দিলাম। এবার দেখো তো, এই যে জিনিসটা আমরা পড়ছি, এটাকে আমি কি বলতে পারি? এই শব্দের শেষে যদি হ থাকে, শব্দের শেষে হ বা এই যে ডয় শূন্য র থাকে, উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। তুমি একটা এক্সাম্পল মনে রাখবা, ওই এক্সাম্পলের উপর বেসিস করে তুমি নিয়ম নিজে তৈরি করবা। ওই বইয়ের বেটারা লিখে দিছে, আর ওই তুমি মুখস্থ ঠোটস্থ করে পরীক্ষার হলে যে বমি করবা, এইসব নাটক চিন্তা বাদ দাও এখন থেকে। নিজে পড়বা যে শব্দের শেষে হ আছে, শব্দের শেষে ডয় শূন্য র আছে, এটা বাস্তবে উচ্চারণ করার সময় হয়ে যাবে ও, শেষ। এই আমি একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, আমাকে একটু ফ্রাঙ্কলি বলো তো ভাই, তোমাদের কি কঠিন লাগছে এটা? এই টপিকটা তোমাদের কাছে কঠিন লাগছে কি না? প্লিজ ইনফর্ম মি। কঠিন নাকি সহজ? এই যে থ্যাংক ইউ, এই সবাই পানি পানি বলছে, আসলে এটা পানির থেকেও সহজ রে ভাই, এটা কি পড়ার আছে এখানে? আমি বারবার তোমাদের একটু আগে বলছিলাম না যে এই টপিক আসলে না, অনেস্টলি বলতে গেলে এটা ইন্টারের টপিক না, এটা ক্লাস 5-6 এর টপিক। এখন আমি তোমাকে বলি যে এগুলো কেন দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলে? ছেলে মেয়ের পাস করানোর জন্য। আমাদের দেশে যারা দেশ চালায় তারা মনে করে যে পাশের হার বেশি দেখাতে হবে, এই জন্য এইসব টপিক দিয়ে পাস করানোর টার্গেট তাদের। বিশ্বাস করো, আমি কিছুদিন আগে তো নেপাল থেকে আসলাম, আমি যে ওদের সিলেবাসটা দেখছি, কি স্ট্যান্ডার্ড সিলেবাস। শ্রীলঙ্কার সিলেবাস দেখবা, ইন্ডিয়ার সিলেবাস দেখবা, ইন্টারমিডিয়েট লেভেলে এসব রাবিশ টপিক নাই। একটু খেয়াল করতে হয়, আমাদের প্রতিবেশীরা কে কি পড়ছে, একটু একদিন সার্চ করবা, পেয়ে যাবে। ওকে, ওকে। উচ্চতর না, উচ্চতর। তুমি যখন বলো হায়ার ম্যাথ, তুমি বাংলায় তো কখনো বলো না, ইংরেজিতে বলছো, তো অভ্যাস হয়ে গেছে। এটা বাংলা কিন্তু উচ্চতর না, উচ্চতর গণিত না, উচ্চতর গণিত। গুরুতর না, গুরুতর। বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর ঢাকা, আপনি উচ্চারণ করেন কিন্তু বৃহত্তর, এটা কিন্তু ভুল, ঠিক করে দিলাম। অন্যতর না, অন্যতর বা অন্যতম। সহজ কথা, এই চারটা বানানের মধ্যে আমি এইটা পারতাম না, নাই পারতে পারি, কেননা আমি তো জগতের সব জানতে শমশের না। তখন এই শব্দটার পাশে আমি এরকম একটা টিক চিহ্ন দিয়ে রাখলাম, যে আমি অমুক, আমি তমুক, এই শব্দটার উচ্চারণ আমি পারতাম না, আজকে শিখেছি, জোস, আমি মার্কিং করে রাখলাম। ওকে, থ্যাংক ইউ। ওসমান বলছে যে ভাই আজকে একটা গান শোনান ক্লাসে। আরে ভাই, আমারও তো ইচ্ছা হয় তোমাদের একটু গান শোনাই, তোমাদের কাছ থেকে একটু গান শুনি, কবিতা শুনি, কত কিছু, কিন্তু তুমি দেখো আমার পড়াশোনার এই যে গান, এই তো শেষ হয় না, গান শোনাবো কবে? তো সমস্যা নেই, আমরা একদিন সবাই মিলে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করব, সেখানে তোমরা কিছু পারফর্ম করবে, আমরাও করব, নো ওয়ারিস। ঠিক আছে, আপাতত এখন তোমাদের এই কোর্সটা ক্লাসের শুরুতে, তো এই জন্য প্রথম দিকে এই জিনিসগুলো একটু বোঝানো দরকার। দেখো আজকে ক্লাসের একেবারে শুরুতে আমি পুরো সিলেবাসটা কিভাবে বুঝাই দিলাম,
এটা যদি আমি না বুঝায় সরাসরি পড়াইতে আসতাম, আমি হয়তো আরো 2টা স্লাইড আগিয়ে যেতাম, কিন্তু দরকার নেই, আগে ওইটা বোঝা দরকার। সামিয়া আক্তার নামক একজন প্রশ্ন করেছেন আহ্বানের উচ্চারণ কি? ওটার উচ্চারণ হবে আহ্বান। আপনি আমি উল্টাপাল্টা উচ্চারণ করি অনেক কিছু, কিন্তু ওটার উচ্চারণ হচ্ছে আহ্বান। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু পরে দেখা দিচ্ছি। সো এই হচ্ছে ফ্যাক্ট। খেয়াল করে দেখেন, কোন শব্দের শেষে যদি অ থাকে, ওই অ এর আগে ঐকার, ঔকার, অনুস্বার ইত্যাদি থাকে, তাহলে সেটা উচ্চারণ হয়ে যায় ও এর মতো। এত কঠিন তো ভাই আমার জানার দরকার নেই। আপনি যদি বলেন আমার মাথায় একটু নারিকেল তেল দিয়ে দাও, সেটাই কোনো সমস্যা নেই, খুব ভালো। আজকাল তো দেশের ছেলেমেয়েরা খুব স্মার্ট হয়ে গেছে, মাথায় তেল টেল দেয় না। একটু মাঝে মাঝে মাথায় তেল টেল দিয়েন, ঠিক আছে, অন্তত মাসে একদিন বা 2 মাস পর একদিন। চুলের স্বাস্থ্যের জন্য, আমাদের ব্রেনের স্কালের স্বাস্থ্যের জন্য তেল ব্যবহার করতে হয়। তাই বলে আপনি আবার মাথায় সয়াবিন তেল দিয়েন না, ঠিক আছে। শত শত বছর ধরে আমাদের এই উপমহাদেশের মানুষ মাথায় তেল দিয়ে আসছে, তো তাদের মাথার চুল ভালো নাকি আমাদের মাথার চুল ভালো? এই যে দেখেন আমি টাক হয়ে গেছি, আমার দাদু গত বছর মারা গেছে, 100 বছর বয়স, একটা চুল পড়েনি তার, প্রতিদিন মাথায় তেল দিত। এই চশমা দেখেন, চোখে চশমা উঠে গেছে, তাদের চোখে চশমা ছিল না। বিভিন্ন কারণে এটা হয়, কিন্তু কথা হচ্ছে এই তেল শব্দ থেকে এখন শব্দ এসেছে তৈল। আমরা বলি তৈল, কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে তৈল। আমি পারতাম না, আজকে পারলাম। গৌণ অংশ দুঃখ মৃগ। আমি কয়েকটা শব্দ একটু দাগিয়ে দিচ্ছি, আপনি একটু দাগিয়ে রাখতে পারেন। গৌণ দাগ দিয়ে রাখেন, অংশ দাগ দিয়ে রাখেন। আমাদের জীবনযাপনের জন্য আজকে এই অবস্থা আমাদের, ঠিক আছে। এমনি সব টাকা দিয়ে বিষ কিনে খাই, তারপরে জীবনযাপনের বিশ্রী অবস্থা। তো আমাদের আগের জেনারেশনের মানুষের মতো আমরা কি করে বাঁচবো বলো? আর এর মধ্যে হয়েছে কি চিন্তা ভাবনাগত সমস্যা। আগে মেয়েরা, বোনেরা, আমি দেখেছি ছোটবেলা থেকে রেগুলার মাথায় তেল ব্যবহার করতো, এখন তাও করে না। কিছুদিন পরে মাথায় তেল চুল থাকেও না। আর আমাদের ছেলেদের কথা কি বলবো, তারা তেল দেখলে নাক ছিটকায়। তো যাই হোক, আমি বললাম এটা কথাটা শব্দটা আসলো বিধায় একটু নিজের যত্ন নিতে হবে, ঠিক আছে। কেননা নিজে সুস্থ না থাকলে পড়াশোনা করে কিন্তু কিছুই করা যাবে না, কিছু হবে না। বিষয়, আমরা বিষয় বানানটা লিখছি এটা, কিন্তু বাস্তবে উচ্চারণ কি করছি? তালব্য স, বিষয়। ঠিক আছে, আর বাকিগুলো আপনার কাজে লাগবে না। আপনি বলছেন শক্ত, মানে লিখছেন এটা, কিন্তু দেখেন তো উচ্চারণটা এরকম করেন কিনা। শক্ত, প্রাপ্ত, প্রাপ্ত, ধর্ম, স্বাস্থ্য। আমাদের বায়োলজি পড়াবে কে? প্রাপ্য ভাইয়া। এই যে প্রাপ্য, প্রাপ্য, কি সুন্দর নাম। তাহলে এখন এটার উচ্চারণ কি? এ কি বই পড়া লাগে এটার জন্য? প্রাপ্য হয়ে গেল। ভাই আমার তো পড়া লাগে না, এটা এমনি পারা যায়, তোমরা পেইন নাও কেন এসব নিয়ে? নদী, দেখো তো উচ্চারণ এটা কিনা। বিনা, দিঘি। এই দিঘি বানানটা কিন্তু এটাই হবে, এটা একটু খেয়াল রাখেন। এক একজন কিন্তু দিঘি বানান এক একটা করে। দিঘি বানানে আগে এটা ছিল, এখন দুটোই রস্বইকার হয়ে গেছে, ঠিক আছে। আর আপনাদের একটা শর্টকাট করে দিই, যেখানে বেশি ঝামেলা পাবেন সেখানে রস্বইকার দিয়ে আসবেন, যেখানে বেশি ঝামেলা মনে করবেন সেখানে রস্বইকার দিয়ে আসবেন। যা হয় হবে, কপালে যা আছে হবে। কোনো ঝামেলার মধ্যে যাবেন না, বিশেষ করে উচ্চারণ থেকে উত্তর করার সময়। ঝামেলা যেখানে সেখানে রস্বইকার, ঝামেলা যেখানে সেখানে রস্বইকার। আমি কি বোঝাতে পারছি ভাইয়ারা?
থ্যাংক ইউ। পরবর্তী স্লাইডের দিকে আমরা একটু তাকাই যে ঊর্ধ্ব কুল রূপ বধূ বধূ আমি এটার সাথে একমত হতে পারলাম না। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। আপনি যখন আপনার লক্ষ্মী বউরে ডাকছেন বধূ বলে, উচ্চারণটা আপনি কিভাবে করছেন? বধূ। আপনাদের তো এখন বউটু হয়নি, দরকারও নাই, এখন যেসব ঝামেলা বাদ। এই বধূ বানানে বয় ওকার আসবে, এখানে দেখেন নাই, তার মানে এটা ভুল। ঠিক আছে, সো এই যে দেখেন বউ যে ভালো শব্দ হচ্ছে বধূ, এবং উচ্চারণটা কিন্তু এটাই হবে। এখন এখানে এটা ভুল ছিল, আমরা ঠিক করে দিলাম, কারণ আমরা বাস্তবে যখন উচ্চারণ করি বধূ, ওই যে একটা গান গাচ্ছিলাম বা একটা লাইন আমরা, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ। ঠিক আছে, এবার নিয়ম বলতে চাচ্ছে যে উ এর উচ্চারণ বাংলায় আছে, দীর্ঘ এর উচ্চারণ বাংলায় নেই, এটার উচ্চারণের মতো কোনো কিচ্ছু আসা যায় না। কোনটা নিয়ম আছে কি না আছে আমার কিছু দরকার নেই। রিকারের উচ্চারণ এমনিতেই বাংলায় দেখবেন রি এর উচ্চারণ নেই বললেই চলে। তো জীবনে যে কয়টা রি দিয়ে শব্দ আপনি প্রয়োগ করেছেন বলেছেন, খেয়াল করে দেখবেন তো এই রি এর উচ্চারণ বাস্তবে এই রির মতো হয় কিনা। আপনি নিজে চিন্তা করেন ভাই, এখানে আমি আপনাকে কিছুই পড়াবো না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটা হয় কিনা। এই পর্যায়ে এই লেভেলে এসে আমার কেন এগুলো পড়তে হবে? সহজ কথা, ঋতু, ঋষি, কৃষক, কৃপণ। এই তোমরা কিন্তু কৃপণ হবে না কিন্তু, বুঝতে পারছো? এই কার্পণ্য জিনিসটা কিন্তু খুব খারাপ, বলে রাখলাম। মিতব্যয়ী খুবই ভালো, কিন্তু কৃপণ হওয়া যাবে না, এটা যেন মাথায় থাকে। আর তোমার সামনে যদি তোমার কোনো দোস্তরা কৃপণতা করে, বলবা এই দোস্ত এটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, ওর কাছ থেকে যেভাবে অন্যভাবে আদায় করবা। জীবনে দেখো একটা কথা বলি, আমরা মনে করি যে মনে হয় একটু কার্পণ্যতা করে অনেক টাকা পয়সা কামাই করে ফেললাম, আসলে দিন শেষে কিছুই হয় না, ও একদিক থেকে একদিক থেকে চলে যায়। এই যে মাত্র এটা শব্দ বললাম কার্পণ্যতা, এই শব্দটাই কিন্তু ভুল, শব্দটা কিন্তু কার্পণ্য বা কৃপণ। ঠিক আছে, সো আমরা কৃপণ হব না, আমরা মিতব্যয়ী হব, কেমন? তো যাই হোক, যা হও ভালো হও, সেই পথে চলো, আর ভালো থাকতে থাকতে ভালো হতে হতে চলো আমরা কিছু বিগত বছরে আসা বোর্ডের প্রশ্ন একটু সমাধান করি। আমি পাশে বোর্ডগুলো লিখে দেনি, নেক্সট ক্লাস থেকে আমি এটা পাশে লিখে দিব। বোর্ডে এমসিকিউ আসবে না, আমি আবার বলছি, বোর্ডে আসবে সরাসরি উচ্চারণ, যেটা আমি একটু আগে নমুনা প্রশ্নে দেখিয়েছি, কিন্তু এটা আমি তোমাদেরকে দিলাম যাতে করে তোমরা একটু উত্তর করতে যে কমফোর্টেবল জোনে থাকো। যত শব্দের সঠিক উচ্চারণ কি? হায় রে প্রশ্ন, এই প্রশ্ন আসছে বোর্ডে, কি আর বলবো, সবই কপাল আমাদের। যত তত প্রত্যেকটা শব্দের শেষে ওকার আসছে, এই যে দেখুন ওকার। পরবর্তী প্রশ্ন, পনের শব্দের সঠিক উচ্চারণ কি? পনের, বলেন পনের শব্দের সঠিক উচ্চারণ কি?
সবাই আমরা একটু দ্রুত উত্তর করি। এটা কি 15 না 15? থ্যাংক ইউ, সবার উত্তর কারেক্ট হয়েছে 15। আমি কি বলেছিলাম? আমি বলেছি একটু আগেই 11 থেকে 18 পর্যন্ত এই প্রত্যেকটা শব্দ শেষে ওকার হবে। ঠিক আছে? তাড়ানো শব্দের সঠিক উচ্চারণ কি? তাড়ানো। এ পড়া লাগে নাকি? কি পড়াবো তোমাদের এগুলো বলো? এ এর উচ্চারণ, বাংলায় যে এ স্বরধ্বনি রয়েছে সেই এ এর উচ্চারণ কেমন ভাবে করা যায়, কিভাবে অ্যাবসলিউটলি করা যায়, আমরা সেটা নিয়ে এখন একটু কাজ করব। এর উচ্চারণ দুই ভাবে হয়, এক হচ্ছে সংবৃত উচ্চারণ, এক হচ্ছে বিবৃত উচ্চারণ। ওরে বাবা, সে আবার কি? এর উচ্চারণ হয় সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। সংবৃত জিনিসটা কি আর বিবৃত জিনিসটা কি একটু কমেন্ট বক্সে জানাও তো। তোমাদের লক্ষ্য জিপি 5 এগুলো আমি খুব শর্টকাটে পড়াইছিলাম, যদি জেনে থাকো একটু জানাও। একজন রূপন্তী বলছে যে এত স্লাইড নিয়ে তোমার টেনশন করতে হবে না বোন, আমি এত স্লাইডকে কমাই দিব, সহজ করে দিব। তুমি এখন আমাকে বলো তো সংবৃত কি আর বিবৃত কি? ওকে, নো ওয়ারিস, আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে বুঝিয়ে দিচ্ছি, সারা জীবনের মতো এটা মাথার মধ্যে ঢুকে রাখেন, অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। যারা বোঝেন খুবই ভালো, আর যারা বোঝেন না, জানেন না, আজকে বুঝে নেন। ঠিক আছে ভাইয়া? কেননা মানুষ তো সবাই সবসময় সবকিছু জানে না, আস্তে আস্তে শিখতে হয়, তাই না? শোনো, সংবৃত, সংবৃত, এই সংবৃত শব্দের শুরুতে কি রয়েছে? দন্তস্ব। আপনি মনে রাখবেন সংবৃত মানে হচ্ছে সংকোচন। আর বিবৃত শুরুতে কি রয়েছে? ব। বিবৃত মানে হচ্ছে বিস্তৃত। শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, এত দরকার নাই। আলতু ফালতু কাজে সময় নষ্ট করা যাবে না, জীবনে অনেক কাজ আছে। বাংলা পড়তে যেয়ে যদি ঘন্টার পর ঘন্টা কাটায় দেওয়া হয় তাহলে কিছু হবে না। সংবৃত বিবৃত, সংবৃত মানে সংকোচন। কেমন সংকোচন? দৈনন্দিন জীবনে আমরা শত শত কথা বলছি, শত শত শব্দ উচ্চারণ করছি, যে সকল ধ্বনি উচ্চারণ করতে যে আমাদের এই যে ঠোঁট তুলনামূলকভাবে একটু সংকুচিত থাকে, অত বেশি প্রসারিত হয় না, সেটাকেই বলা হয় সংবৃত।
ধ্বনি। যেমন তোমার বেশি দূর যেতে হবে না, তুমি একটু আমার সাথে উচ্চারণ করো তো, অ। খেয়াল করে দেখো, অ বলতে যে ঠোঁট আর কি কোনো মতে একটুখানি ওই অল্প একটু ফাঁকা করলে হচ্ছে, অল্প একবার সংকুচিত অবস্থায় তুমি অটা উচ্চারণ করতে পারছো। কিন্তু তুমি একটু আমার সাথে উচ্চারণ করো তো, আ। তুমি যতই চেষ্টা করো অ এর থেকে তোমার আ বলতে যে একটু হলেও তোমার ঠোঁটের বিস্তৃতি বেশি থাকবে। আর যখন এটা কম থাকবে তখন সেটাকে আমরা বলবো বিবৃত ধ্বনি। তাহলে আরেকবার বলছি, সংবৃত হচ্ছে ঠোঁট সংকুচিত থাকে, আর বিবৃত হচ্ছে ঠোঁট তুলনামূলকভাবে বিস্তৃত থাকে। এখন আমাদের বই বলতে চাচ্ছে ব্যাকরণ যে দুঃখিত, এই যে এই দুই ভাবে হতে পারে। এর উচ্চারণ কখনো সংকুচিত অবস্থায় হয়, আবার কখনো বিস্তৃত অবস্থায় হয়। ব্যাকরণ সেটা বলছে সংবৃত আর বিবৃত। তো চলো দেখি কি হয় কি না হয়, আমরা একটু দেখে আসি। দোস্ত কেমন আছিস? আমি বলতেছি কেমন, সরি আমি লিখছি, কিন্তু বাস্তবে আমি উচ্চারণ করছি কি ক্যা। আমি বললাম ওই বেটা এ না হো, আমি লিখছি বেটা, আমি কিন্তু বলছি বেটা। আমি বলছি এখন অনেক রাত, যদিও এখন অনেক রাত না, তাহলে আমি এখানে বলছি এ, কিন্তু বাস্তবে আমি উচ্চারণ করছি কিসের মতো, এর মতো। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি শুরুতে যদি এই এ থাকে বা একার থাকে, এইটা কিন্তু আপনার উচ্চারিত হয়ে যাবে এর মতো। খেয়াল করে দেখুন তো বাস্তবে হয়েছে কিনা। হয়েছে। আমি কেন মুখস্থ করতে যাব? কোনো প্রয়োজন নেই। আপনি যা পড়েছেন, যেটুকু পড়েছেন, ওই একটা এক্সাম্পল দিয়ে আপনি রুলটা আপনার মতো করে লিখবেন। এই যেমন আমি লিখছি, আমি হলে লিখতাম কি, শব্দের শুরুতে যদি ইয়ে বা একার থাকে, ওই শব্দের উচ্চারণ করার সময় সেটা হয়ে যায়, শেষ। আমার রুল আমি তৈরি করব, বইয়ের রুল আমি কিসের জন্য পড়তে যাব ভাই, দরকার নেই। আমরা বলি দোস্ত এত ভ্যাং চাচ্ছিস কেন? ভ্যাং শব্দটা হচ্ছে এই ভেং, উচ্চারণ হচ্ছে ভ্যাং। এটা আমি একমত না, আমরা কেউ ব্যাং বলি না, আসলে বাস্তবে ব্যাং এর উচ্চারণ এরকমই হয়। এটা বাদ দিয়ে দিলাম, বই থেকে কেটে দাও, লাইফে জীবনও কাজে লাগবে না এটা। বেঙ্গমা শব্দটা উচ্চারণ হচ্ছে ব্যাঙ্গামো। কোনো এক ফ্রেন্ড আজকে অনেক খেপে গেছে, আমরা কি বলি, বন্ধু তুমি আজকে এত খেপেছো কেন? এত খেপার কি আছে? খ্যা। এবার বোঝো ঠেলা, লেখাপড়া না করলে কি হয়। আজকে বিকালে তোমার সাথে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, তুমি অনেক ভালো খেলো। ক্রিকেট খেলা আমরা লিখি, কিন্তু বাস্তবে আমরা উচ্চারণ করি কি, খেলা। নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো এই উচ্চারণগুলো ঠিক আছে কিনা। 100% ঠিক আছে। আমি আজকে সন্ধ্যায় গিয়েছিলাম মেলায়, বই মেলা, বাস্তবে উচ্চারণ কি, মেলা। লাস্ট ক্লাসে অক্ষর নিয়ে কথা বলা হয়েছিল, কথা বলেছিলাম, আপনারা ছিলেন এবং আমি দেখেছি আপনারা আজকের ক্লাসের শুরুতে বলছিলেন। আর একটা বিষয় আজকে একটু জেনে রাখেন,
একাক্ষর, এটার ইংরেজি হচ্ছে মনোসিলেবেল। মনোসিলেবেল ইংরেজি আপনার জানার দরকার নেই, লাইফে লাগবে না। একবারে যেটা উচ্চারণ করা যায়, একবারেই যেটা উচ্চারণ করা যায় সেটাকে বাংলায় বলা হয় একাক্ষর। দেশ একবারে উচ্চারণ করলাম, খেলা একবারে উচ্চারণ করলাম। ক্লিয়ার? এই একাক্ষর শব্দের পরে সব সময় আপনি মনে রাখবেন, ওই শুরুতে একাক্ষর শব্দের শুরুতে যদি একার থাকে, ওইটা পরবর্তীতে হয়ে যায় ইয়া। এই কারণে এই একাক্ষর শব্দের শুরুতে দেখেন একারই ছিল, কিন্তু এখানে হয়ে গেছে একার। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। এটা জীবনে পরীক্ষা আসবে না, এটাও আসবে না। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছে, এইচএসসি পরীক্ষায়। ঐক্য, ঐতিহ্য। আমরা বলি না আমাদের ইতিহাস এবং ঐতিহ্য জানতে হবে, এই ঐতিহ্য। এখান থেকে আপনার ইন্টারে প্রশ্ন আসুক না আসুক, অ্যাডমিশন টেস্টে গত 10 বছরে এই জায়গা থেকে অন্তত 15 থেকে 20 বার প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে জানেন? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 2টি। কোন 2টি? ওই এবং ও। এটাকে যৌগিক কেন বলা হয়? ওই গঠিত হয়েছে 2টা নিয়ে, ও এবং রস্বই নিয়ে। ও গঠিত হয়েছে ও এবং রস্বও নিয়ে, এই জন্য এটাকে আমরা বলছি যৌগিক স্বরধ্বনি। So you may face 2 types of questions from this topic, that is, one is যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি কয়টি? 2টি। কোনটা কোনটি? ওই এবং ও। ওইকে ভাঙলে কয়টা পাওয়া যায়, ওকে ভাঙলে কি কি পাওয়া যায়? বাস শেষ। ক্লিয়ার? থ্যাংক ইউ। যদি তাই হয় তাহলে চলুন আমরা কয়েকটা কমন সেন্সের প্রশ্ন একটু সলভ করে আসি দ্রুত। সবাই কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। বেদুইন শব্দের সঠিক উচ্চারণ কি? বেদুইন। দেখেন তো এটা ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে, এটাই রাইট। বেদুইন। শেষে আপনি হসন্ত না দিলেও বিপদ নাই। সৈনিক শব্দের সঠিক উচ্চারণ কি? সৈনিক। বলুন তো সৈনিক শব্দের সঠিক উচ্চারণ কি? কত সহজ। সৈনিক শব্দের সঠিক উচ্চারণ কিন্তু এটাই, সৈনিক। পরবর্তী, ঔদ্ধত্য শব্দের সঠিক উচ্চারণ কি? চলুন তো দেখি এটা আমরা একটু উত্তর করতে পারি কিনা। থ্যাংক ইউ। আমরা মনে রাখবো ঔদ্ধত্য, এটাই হবে হচ্ছে এটার অ্যাবসলিউট উত্তর। ওকে, এবার আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণের নিয়মে চলে যাব। এটা একেবারে সহজ ভাই, এটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে বিশ্ব শব্দটা আমরা লিখছি এভাবে,
কিন্তু বাস্তবে আমরা উচ্চারণটা কেমন করি? বাস্তবে কিন্তু আমরা উচ্চারণটা এভাবেই করি। তাই না? বিশ্ব শব্দ আমরা লিখছি একভাবে, কিন্তু আমরা কিন্তু উচ্চারণ করছি আরেকভাবে। বিশ্ব, বিশ্বাস, বিদ্যান। কনসেপ্ট ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়েরা? থ্যাংক ইউ। পরবর্তী, শ্মশান। শ্মশান বাংলায় বানানটা দয়া করে এখনই মুখস্থ করে রাখেন। পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে এখান থেকে। শ্মশান বানান কোনটা? অ্যাডমিশন টেস্টে আসছে। ওকে, ঠিক আছে। সো শ্মশান বানান এটা, স্মৃতি বানান ওইটা, স্মরণ বানান ওইটা। নিয়ম পড়তে হবে না, আপনি এটা শুধু করেন। এটা এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে। পদ্ম ফুল, এটার উচ্চারণ কিন্তু পদ্ম। অবশ্যই একটা চন্দ্রবিন্দু দিবেন, না দিলে কিন্তু ভুল। রশ্মি, বাঙালি ছেলেমেয়েরা অনেকে উচ্চারণ করে রশ্মি, 100% ভুল। উচ্চারণ হচ্ছে রশ্মি। ইংরেজিতে আমরা যেটাকে বলি রে, তাই না? পরীক্ষায় প্রশ্ন এসেছে অদ্য নাকি অদ্য? অদ্য। বাধ্য, এই যে বাধ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। বিদ্রোহ কবিতা পড়তে গিয়েছেন, বিদ্রোহী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিদ্রোহ, বিদ্রোহ। রাত্রি, ওকে। অম্ল, অম্ল, অম্ল। অশ্লীল, খেয়াল করে দেখেন উচ্চারণটা কিন্তু এরকম। আমরা যদিও শব্দটা লিখি এভাবে, উচ্চারণটা কিন্তু ঠিক এরকম, অশ্লীল। আপনি যেমন উচ্চারণ করবেন তেমনই লিখবেন, রাইট হয়ে যাবে। চলুন তাহলে আমরা কয়েকটা উচ্চারণ একটু কারেক্ট অ্যান্সার করে আসি। স্বদের শব্দের সঠিক উচ্চারণ কোনটি বলে আপনার কাছে মনে হচ্ছে? চলুন আমরা একটু দ্রুত উত্তর করি। স্বদেশ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? থ্যাংক ইউ। স্বদেশ শব্দের উচ্চারণ আমরা সবাই জানি স্বদেশ। কোনোভাবে মুখস্থ করা লাগে না ভাই, কমন সেন্সে পারা যায়। আপনার বিশ্বাস অনেক শক্তিশালী, বিশ্বাস শব্দের উচ্চারণ কোনটি? বিশ্বাস শব্দের সঠিক উচ্চারণ কোনটি? খেয়াল করে দেখেন তো। শ্বাস, শ্বাস। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আগে 2 মিনিট আগে বললাম যে অম্ল আমরা লিখছি, এটার উচ্চারণ কোনটা? থ্যাংক ইউ, উত্তর কারেক্ট এসেছে, অম্ল, অম্ল। ঠিক আছে, থ্যাংক ইউ। হ যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণের নিয়ম আমরা এবার একটু দেখব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ছেলেমেয়েরা প্রায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসলে সম্মানিত শিক্ষার্থীরা তারা এটা ভুল করে থাকেন। তো আমি আপনাদেরকে অনেক সম্মান করি, আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে এই শব্দগুলো দেখেন। আমার সম্মানটা রাখেন, আপনারাও আপনাদের সম্মান রাখেন। আমরা উচ্চারণ করি চিহ্ন, তার কোনো চিহ্নই নেই। বিশ্বাস করেন ভুল। মনে রাখবেন,
চিহ্ন, এই উচ্চারণটা ভুল, এটার উচ্চারণ হচ্ছে চিহ্ন। ঠিক আছে, চিহ্ন না, চিহ্ন। মধ্যাহ্ন ভোজনা শব্দটা হচ্ছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন। ঠিক আছে, পূর্বাহ্ন না শব্দটা হচ্ছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন না, উচ্চারণ হচ্ছে পূর্বাহ্ন। ঠিক আছে, সহজ করে আমি যদি বলি, হয়ের সাথে মূর্ধন্য অথবা দন্তন্য যুক্ত হলে পরবর্তীতে অবশ্যই একটা দন্তন্য চলে আসবে। হয়ের সাথে যুক্ত হয়েছে দন্তন্য অথবা মূর্ধন্য, আপনি জানেন তো এটা? খেয়াল করে দেখেন, এই হয়ের ঠিক মাঝখানে এই যে খোসা, এই খোসাটা মানে হচ্ছে এটা দন্তন্য, মধ্যাহ্ন। ঠিক আছে, আর হয়ের নিচে এই যে খোঁচা, এই খোঁচাটা হচ্ছে মূর্ধন্য। মনে যেন থাকে। অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন এসেছে, মধ্যাহ্ন বানানে এই যুক্ত বর্ণ, এই বাবুটার মধ্যে কি আছে? এটা আছে, হয় দন্তন্য। কনসেপ্ট ক্লিয়ার? সোজা জিনিস, প্যাচ লাগায়েন না। আপনার পরীক্ষায় উচ্চারণ আসবে, আপনি এটা উচ্চারণ করে আসবেন। চিহ্ন শব্দটা অনেকবার পরীক্ষা আসছে, আমরা বলি চিহ্ন, বাস্তবে উচ্চারণ হচ্ছে চিহ্ন। ক্লিয়ার? থ্যাংক ইউ। পরীক্ষায় প্রশ্ন এসেছে, ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করে ভদ্রলোক, অথচ ব্রাহ্মণ শব্দের উচ্চারণ কিন্তু এটা ব্রাহ্মণ। আপনি বলবেন ব্রাহ্মণ, হবে আপনার উত্তর, তবে 100% ভুল হবে। আমাদের তো হয় উত্তর, হয় ঠিক না হয় বেঠিক, তাই না? আমরা ভুল করে আসব। বাস্তবে উচ্চারণটা হচ্ছে ব্রাহ্মণ, নট ব্রাহ্মণ। ব্রহ্ম, আপনি উচ্চারণ করেন ব্রহ্ম, আসলে এটা ভুল, উচ্চারণটা হচ্ছে ব্রহ্ম। এত সোজা না, আবার পারলে একেবারে সহজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আহ্লাদির প্রসঙ্গ এসেছে মাসি পিসি গল্পে। আহ্লাদি আমরা বলি, কিন্তু উচ্চারণ হচ্ছে আলহাদ বা আলহাদি। প্রহ্লাদ, উচ্চারণটা হচ্ছে প্রহ্লাদ। আমি উচ্চারণগুলো দেখিয়ে দিলাম, মাথায় রেখেন। আজকের ক্লাসে একজন জিজ্ঞেস করেছিলেন, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি ভাইয়া, সরি। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া এইটার উচ্চারণ কি? এই যে দেখেন, এটার উচ্চারণ কি? আহ্বান। আমরা বলি জিহ্বা, পুরোটাই ভুল, এটা উচ্চারণ হচ্ছে জিহ্বা। এখনই চোখ দিয়ে মাথার মধ্যে ঢুকায় রাখেন, পরীক্ষায় এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। স্পেশালি আহ্বান শব্দটা পরীক্ষায় একাধিকবার আসতে দেখা গিয়েছে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে এবার চলুন তো আমরা কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেনকে সলভ করে আসি। আমরা একটু দ্রুত সলভ করব। এই যে আমরা বলছি মধ্যাহ্ন, আসলে উচ্চারণ কি হবে? সবাই দ্রুত করি আমরা। মধ্যাহ্ন শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে মোদ ধান হো। আজকের পর থেকে যেন এই ভুলটা আমরা না করি, আমরা মনে রাখবো মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, পূর্বাহ্ন। ওকে, থ্যাংক ইউ। প্রহ্লাদ শব্দের সঠিক উচ্চারণ কি? প্রহ্লাদ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে এটা, প্রহ্লাদ। থ্যাংক ইউ। এই যে মাত্র বললাম, জিহ্বা না, শব্দটার উচ্চারণ হচ্ছে জিহ্বা। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে না, সুরের আকাশে
তুমি যে গো শুকতারা, আমায় করেছ একই চঞ্চল, বিহ্বল দিশাহারা। এসব গান তো আপনারা শোনেননি। হেমন্ত মুখোপাধ্যায়ের গান থেকে আমরা বলি যে আমরা বিহ্বল হয়ে গেছি। বিহ্বল শব্দটা ভুল, শব্দটা হচ্ছে বিহ্বল। একইভাবে জিহ্বা না, জিহ্বা। ঠিক আছে, তাহলে হেমন্তর গানটা এটা একটু শুনে নিয়েন আজকে। সুরের আকাশে তুমি জেগো শুকতারা, আমায় করেছো একই চঞ্চল, বিহ্বল দিশেহারা। বিহ্বল দিশেহারা। থ্যাংক ইউ। আমরা বফলা উচ্চারণের ছোট্ট করে নিয়মটা একটু দেখবো এবং দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। ডোন্ট ওয়ারি। সো বফলা উচ্চারণ কি ভাই? এত চাপ নেওয়ার কিছু নাই, সহজ কথা। এত উদ্বেগ কেন তোমার? আমি বলছি, লিখছি, এটা উচ্চারণ কি? উদ্বেগ। উদ্বাস্তু শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার এসেছে। উদ্বাস্তু। উদ্বোধন, উদ্বোধন, সহজে যেন মনে থাকে। অর্থাৎ এই শব্দগুলো আপনি সবসময় এইভাবে উচ্চারণ করেন। দিগ্বিজয়, দিগ্বিদিক, উজ্জ্বল। খেয়াল করে দেখেন তো, আপনি লেখেন এটা, বাস্তবে উচ্চারণ এটা করেন কিনা? দ্বন্দ্ব, আপনি লিখছেন এটা, এটা উচ্চারণ করেন কিনা? দ্বন্দ্ব বানানটা সবাই একটু খেয়াল করেন। দ্বন্দ্ব বানান লিখতে যে আপনি কিন্তু অনেক সময় দ্বন্দ্ব লাগায় ফেলেন, এইটাই কিন্তু দ্বন্দ্ব বানান। দয়ে বফলা, দন্ত নয় দয় বফলা, এই দ্বন্দ্ব মানে কিন্তু মিল বা সম্পর্ক। আর আপনি যেটা বলেন দ্বন্দ্ব, ওই দ্বন্দ্ব মানে মারামারি, গুতাগুতি। ঠিক আছে, ওটা হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ। সো চলুন তাহলে আমরা, মানে বফলার উচ্চারণে 2-3টা নিয়ম আছে, এটা নিয়ে চাপ নিতে হবে না। আমি 2-3টা স্লাইড ছিল, আমি দেখিয়ে দিয়েছি। চলুন আমরা এটার উপর বেসিস করে 2টা এমসিকিউ প্রশ্ন একটু সলভ করি। উদ্বোধন শব্দের সঠিক উচ্চারণ কোনটি? থ্যাংক ইউ, উত্তর পেয়ে গিয়েছি আমরা। উদ্বোধন শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে এটাই। দ্বন্দ্ব শব্দের সঠিক উচ্চারণ কি? এটা আমরা মাত্র দেখলাম। দ্বন্দ্ব শব্দের উচ্চারণ হচ্ছে দ্বন্দ্ব, এটা। 90 শব্দের সঠিক উচ্চারণ কি? এ কি পড়া লাগে? 90 শব্দের সঠিক উচ্চারণ কি? খেয়াল করে দেখেন, 90 শব্দের সঠিক উচ্চারণ কিন্তু এটাই, নব্বই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের কাছে আর 5টা-6টা স্লাইড বাকি আছে, কিন্তু আমরা এত দৌড়াদৌড়ি, চাপাচাপি, গুতাগুতি করে আমাদের এখন পড়ার দরকার নেই। পরবর্তী দিন উচ্চারণের উপর আরেকটা ক্লাস হবে। আমরা এই যে 5টা স্লাইড বাকি আছে, এই 5টা স্লাইড আমরা পরবর্তী দিন ক্লাসে এটা আমরা সবাই মিলে পড়বো, জানবো, বুঝবো। ঠিক আছে, আপনি এটা নিয়ে একটুও চাপ নিয়েন না। ঠিক আছে, তার থেকে বরং চলুন আমরা আজকের ক্লাসে যেটুকু পড়েছি, যেটুকু বুঝেছি, আপনি শুধু আমাকে বলেন আপনি এটা বুঝতে পেরেছেন কিনা। এবং আমাকে শুধু আপনি একটা কথা বলেন তো, যে আপনার কাছে এটা কঠিন লাগছে কিনা। এই যে দেখেন, চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন, আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করেছি, দেখেন এর মধ্যে থেকে 2-1টা কিন্তু আছে। আমি জাস্ট আপনাকে গত বছর চট্টগ্রাম বোর্ডে আসা একটা স্যাম্পল কোশ্চেন একটু দেখালাম। আপনি আমাকে বলেন, ভাইয়া এটা কি খুব আহামরি কঠিন?
এটা কি আমরা পারবো না? একজন বলছে খুবই কঠিন। ভাই, ফ্রাঙ্কলি স্পিকিং আমার ক্লাস করার পরে যদি তোমার কঠিন লাগে, আমি নিশ্চিত করে বলতে পারি তুমি ভাই বই পড়ে আর তাহলে কিচ্ছু বুঝবা না। বিশ্বাস করো, বইটা পড়ে দেখো। আগে তুমি আমার লেকচারটা বোঝো, তারপরে দেখবা তুমি তোমার কাছে অনেক কিছু সহজ হয়ে গেছে। তারপরে ভাই বইটা তুমি একবার পড়ো, পড়লে দেখবে একেবারে পানির লাহান একেবারে সোজা হয়ে গেছে। বুঝছো? সো একটু সময় দিতে হবে ভাই। দেখো গত বছর চিটাগং ইউনিভার্সিটি না, চট্টগ্রাম বোর্ডে আসা একটা কোশ্চেন। আর আমি শোনো সবসময় একটা কথা বলি, শোনো অনলাইনে একটা ক্লাসে না, তুমি যদি এটা ধরে নাও যে ভাইয়া আমি 100% আমার হয়ে গেছে, বিশ্বাস করো আমি নিজেও এটা বিশ্বাস করি না। অনলাইনের একটা ক্লাস থেকে তুমি যদি 50 থেকে 60% বুঝতে পারো, আই থিঙ্ক ইট ইজ মোর দ্যান এভরিথিং। তুমি 50-60% বুঝতে পারছো, বাকিটা একটু বাসায় সময় দাও, অটোমেটিক ভাবে হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় দিতে হবে ভাই। বই কিনে নাও, বাজারে প্রচলিত যে বইটা তোমার ভালো লাগে তুমি সেই বইটাই কিনে পড়ো। আমি গতদিন বলেছিলাম ভাই সব বই ভালো, বইটা আগে বাজারে যাও, যে দুটো একটা বই নাড়াচাড়া করো। তবে তুলনামূলকভাবে হায়াত মাহমুদ স্যারের বইটা ভালো। বইটা দেখতে যদিও অনেক হাইব্রিড, তরতাজা, অনেক মোটা গোটা, এই নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ওই বইটারে আমি পানির মতো সহজ করে দিব। একটা বই কিনে ফেলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশন থাকে, প্লিজ ইউ মে শেয়ার হিয়ার, আই মিন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। কি একজন কি বললো, উদ্ভাসের কি? ভাইয়া উদ্ভাস বুক কিনছি, প্রবলেম আছে না ভাইয়া? তোমার যেটা ভালো লাগে তুমি পড়ো, সমস্যা নেই। তোমার যেটা ভালো লাগে ভাই তুমি সেটা করো, শুধু আমার কথা একটাই, যে একটু বইটা টাচে রাখো আর কি। ঠিক আছে? রাকিবা জিজ্ঞেস করছে ভাইয়া ভাষারীতি বইটা কেমন? ভাইয়া ভালো তো, এনাফ। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমি বলছি আজকের ক্লাসে আমাদের আরো কয়েকটা স্লাইড বাকি ছিল। আমি পড়াশোনার ক্ষেত্রে এই দৌড়াদৌড়ি পছন্দ করি না। আমরা নেক্সট ক্লাসে খুব রিল্যাক্সে আমরা এই 10টা স্লাইড শেষ করব। আজকে কেন হলো না, ওই যে শুরুর দিকে আহ মান বন্টন দেখালাম, সূচিপত্র দেখালাম, কি কি পরীক্ষা আসে এই জন্য। বাট এটা নিয়ে তোমাদের একটু চাপ নেওয়ার কিছু, রিল্যাক্স। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।